This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। সাধারণতন্ত্র দিবসে আপনাদের প্রত্যেককে এনকে ডিজিটালের পক্ষ থেকে আমার অনির্বাণ, প্রবীর বিশ্বাস প্রমুখ আরো যারা রয়েছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানাই। নিশ্চয়ই আনন্দ করছেন। আজকের আমাদের অনুষ্ঠানটি গতকালই প্রবীরবাবু তার শেষ অনুষ্ঠানে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন। এই যে সাধারণতন্ত্র দিবস, এটাকে বলা হতো প্রজাতন্ত্র দিবস, যেটাকে পরিবর্তন করা হয়েছে। যেহেতু ব্রিটিশরা চলে যাওয়ার পরেও এটাকে প্রজাতন্ত্র দিবস 1950 সালে যখন আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর এবং জওহরলাল নেহেরুর একটা কম্প্যাক্ট ডিসিশনে সমস্ত কিছু তৈরি হলো, তখন আবার নতুন করে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা এই 26শে জানুয়ারি আমরা খুঁজে নিলাম। কিন্তু পরবর্তী অধ্যায়ে রাজীব গান্ধী বললেন যে প্রজা কিসের প্রজা? এদেশে যারা নাগরিক তাদের প্রত্যেকের সমান অধিকার রয়েছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ আমার আপনার মতন, এবং যারা ওই রিক্সা চালায়, যারা মরা পোড়ায়, তাদেরও সমান অধিকার রয়েছে একজন রাষ্ট্রপতির সঙ্গে। ফলে গণতান্ত্রিক দেশে এটাই হচ্ছে গিয়ে সিস্টেম, এবং এই সিস্টেমে আমাদের মানতে হবে। আমরা কিন্তু চলছিলাম বেশ। আমরা যতই বলি পণ্ডিত নেহরুর সম্বন্ধে, এটা বাস্তব ঘটনা যে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মানে আমাদের টপ লিডার যারা যারা ভারতবর্ষের একদম টপ ফ্রেমে এসছেন, তার সঙ্গে একই সাথে কিন্তু উচ্চারণ করা উচিত বলে মনে করি পণ্ডিত নেহেরু বা জওহরলাল নেহেরু। সুতরাং তার অবদান বা বল্লভভাই প্যাটেলের কোনো অংশ কম না, কোনোভাবে কম না। এখন ব্যাপার হচ্ছে রাজারাজরার যে ব্যাপারটা থাকে, সেই রাজারাজরার ব্যাপারটা ডানা ছেড়েছিলেন সর্দার প্যাটেল, এবং পরবর্তী অধ্যায়ে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলেন ধীরে 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 রাজা উপাধিটাকেই তুলে দিলেন, যার জন্য এই যে সৈফ আলী খানের যে এত গন্ডগোল হলো, তাদেরকে একসময় পাতাওয়াদির নবাব বলা হতো। মানে যে যখন নবাব হতো, ক্রিকেটার পাতাওয়াদি যিনি ছিলেন, তার বাবা ছিল পাতাওয়াদির নবাব ইফতিকার আলী খান, তারপরে হলো পাতাওয়াদির নবাব মনসুর আলী খান, আর এখন তো আর পাতাওয়াদির নবাব কথাটা ইউজ করা যাবে না। ফলে যাই হোক না কেন, সাধারণতন্ত্র দিবস বর্তমানে প্রজাতন্ত্র না হলেও এই 2014 থেকে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে যে আমাদের যদি জনগণতান্ত্রিক বা জনগণের ব্যাপারটাকে বিচার করা যায়, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এই মস্ত বড় প্রশ্নে। হয়তো বিদঘুটে একটি নাম দেওয়া হয়েছে, কিন্তু এটাই বাস্তব সত্য যে রাজা হচ্ছে গিয়ে এখন নরেন্দ্র মোদী এবং আমরা তার প্রজা, অর্থাৎ কিনা সেই প্রজাতন্ত্রতেই আবার ফিরে আসছে। প্রজাতন্ত্র হিসেবেই আমরা তাকে মেনে নিচ্ছি এবং মেনে নিতে বাধ্য হচ্ছি। অনেকগুলো উদাহরণ হিসেবে বলি যে সম্প্রতি আমি দেখতে পেলাম যে আরএসএস, এটা কতটা সত্যি মিথ্যে জানি না, কারণ আমি যেটা দেখছিলাম সেটা সংবাদ প্রতিদিনের একটা খবরে, আরএসএস নাকি খুব বিরক্ত, এবং আরএসএস দিল্লি সম্বন্ধে একটা কনফিডেন্সিয়াল জায়গা থেকে তারা বক্তব্য রেখেছে যে দিল্লি নরেন্দ্র মোদীর হাতে যাচ্ছে না। তো প্রথমেই আপনাদের যেটা বলবো যে আমাদের দায় এবং দায়িত্ব যেটা থাকে, যে একটা রাজার দেশ যদি না হয়ে থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে সমস্ত কিছু চলবে, কিন্তু দেশ চলছে এখন ইডি সিবিআই এর হাতে। কেউ কিছু করলেই চমকানো ধমকানো হচ্ছে। এই চমক ধমকে তাহলে আর সাধারণতন্ত্র দিবস কি করে? তাহলে তো সেই আবার প্রজাতন্ত্রতেই ফেরত যাচ্ছে। একটি একটি করে উদাহরণ দেব। প্রথম হচ্ছে আমাদের মিডিয়ার ওয়ার্ল্ড। নরেন্দ্র মোদীর অনেকগুলো উইং রয়েছে, সেই উইং গুলোকে তিনি নিখুঁত ভাবে ব্যবহার করতে পারেন। এক একটা জায়গায় এক এক রকম ভাবে উইং ব্যবহার করে, এবং আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে নেমন্তন্ন করেনি, এবং এই ব্যাপারটা যে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে
বিশেষ করে বুদ্ধিজীবী মহলে, শিক্ষিত মহলে, যাদের কাছে একটা বাজে বার্তা যাচ্ছে, এবং ব্যবসায়ী মহলে, সব থেকে বড় কথা হচ্ছে ব্যবসায়ী মহলে ঘাবড়ে গেলেন কি নরেন্দ্র মোদী। ফলে তার ম্যানেজাররা দ্রুত মিডিয়া হাউসকে বলতে শুরু করলেন যে খবরদার খবরদার, এটা কিন্তু প্রচার করা যাবে না যে নরেন্দ্র মোদী নিমন্ত্রিত ছিল না। কিন্তু ততক্ষণে প্রচার হয়ে গেছে, এই ইউটিউব গুলোতেই প্রচার হয়ে গেছে। এবারে ব্যাপার হলো যে ইজ্জত কা সওয়াল, মোদিজি তিনি বিরাট ব্যাপার, তাকে নেমন্তন্ন করেনি, পরে প্রেস্টিজ বাঁচাতে তখন জয়শঙ্করকে ফোকাস করা হলো। আচ্ছা, ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি সেখানে উপস্থিত ছিলেন। একটা নিউজ কি হতে পারে যে নরেন্দ্র মোদী যাচ্ছেন না, এটা তো নিউজ হয়েছে। তারপরেরটা হবে যে জয়শঙ্কর উপস্থিত ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প এই বলেছে সেখানে জয়শঙ্কর উপস্থিত ছিলেন, বা জয়শঙ্করের সঙ্গে তাদের বিদেশ সচিব, কারণ ওরা মন্ত্রী বলে না সচিব বলে, তার সঙ্গে যোগাযোগ হয়েছে, এই হচ্ছে জয়শঙ্কর সেখানে উপস্থিত ছিল। দ্যাটস অল, এর বেশি তো বাড়াবাড়ি নেই। এই যে ছবিটা দেখো, ইটস আ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট পিকচার। ওরা প্রত্যেকেই দেখাতে চাইছে যে ফ্রন্ট লাইনে বসে রয়েছে জয়শঙ্কর, দেখুন অমুক তমুক। কেন বলবার দরকারটা কি আছে? এই যে জয়শঙ্কর গেলেন এবং জয়শঙ্কর গিয়ে যে পাত্তা পেলেন না, সেটা কিন্তু কেউ বলছেন। আমাদের কাছে এমন একটি ছবি রয়েছে, ছবিটি যদি পারি আমরা দেখাচ্ছি, যে জয়শঙ্কর তাদের ভাইস প্রেসিডেন্ট অথবা বিদেশ সচিবের সঙ্গে যখন হাত মেলাচ্ছেন, তখন বিদেশ সচিব অন্যদিকে তাকিয়ে রয়েছে, জয়শঙ্করের দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। আপনারা দেখে নিতে পারেন যদি ছবিটা আসে, যে এই যে দেখুন জয়শঙ্কর হাত মেলাচ্ছেন কিন্তু তার দিকে বিদেশ সচিব তাকাচ্ছেন না পর্যন্ত। ফলে এই জায়গাটা খুব ইজ্জতের ব্যাপার হয়ে গেছে। আর মিডিয়া সেটাকে দেখাবার চেষ্টা করছে, না না জয়শঙ্কর বিরাট পাত্তা পেয়েছে, বিরাট ব্যবসা আসছে, বাংলাদেশ দখল করে ফেলবো, এই করব সেই করবো, হেনা তেনা গপ্পবাজি হচ্ছে। কিন্তু এই গল্পের গরু গাছে উঠেছে। জয়শঙ্কর নেহাতি আর 5 জন গেস্টের মতন, তিনি তো একটা দেশের, এত বড় দেশের তিনি একজন বিদেশ মন্ত্রী, সুতরাং তার প্রথম সারির চেয়ারে বসতে অসুবিধা করবে, কিন্তু তিনি আমল পাননি, এত বড় কথাটা বলে রাখলেন। জয়শঙ্কর আমল পেলে তাহলে বড় বড় খবর হতো, বরং উল্টে আমাদের উপর আমেরিকা চাপ সৃষ্টি করছে একের পর এক। সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিধি ছিল, পাকিস্তানের প্রতিনিধি ছিল, চীনের প্রতিনিধি ছিল, তারা কিন্তু যথেষ্ট সম্মানের সঙ্গে সেখানে কথাবার্তা আলাপ আলোচনা করেছে। তো দিস ওয়াজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট, আমি বলতে পারি দিস হ্যাপেন্ড এন্ড দিস ওয়াজ দ্য স্টোরি, এটা হয়েছিল এই গল্পটা। তো ফলে এই জায়গা থেকে আমাদের বক্তব্যটা হচ্ছে যে মিডিয়া যদি নরেন্দ্র মোদীর পেটুয়া হয়ে থাকে, তারা যদি দলদাস হয়ে থাকে, তাহলে আমাদের দেশের কোথায় গণতন্ত্র রয়েছে? মাই কোয়েশ্চেন ইজ দিস, যে তাহলে মিডিয়াই তার স্বাধীনতা পাচ্ছে না, তাহলে আর সাধারণতন্ত্র দিবস কি করে হচ্ছে? অর্থাৎ মিডিয়া হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রজা। প্রথম প্রজা তো হচ্ছে গিয়ে ওই সিবিআই ইডি, দ্বিতীয় প্রজা হচ্ছে গিয়ে এই মিডিয়া। আমার 3 নম্বর চরিত্র হচ্ছে আপনি কি খাবেন না খাবেন, নান অফ এনিবডিজ বিজনেস। কারণ নেহেরুজি একটি কথা বলতেন, আপ রুচি খানা পর রুচি পাহেননা, এবং সেটাও নেহেরুর কথা না, অন্যের কথা। যাই হোক, নেহেরু খুব বলতেন বিভিন্ন মঞ্চে মঞ্চে যে ভাই আমার যদি মনে হয় আমি আমার মতন মাছ মাংস খাবো কিংবা নিরামিষ খাবো, যারা নিরামিষ খায় তাদের প্রতি আমার কোনো আপত্তি নেই। আমার বন্ধু বান্ধব অনেকেই রয়েছে যারা নিরামিষ খায়, এবং এমনটাও সত্য যে মনমোহন সিং নিরামিষ খেতেন, অমিতাভ বচ্চন নিরামিষ খায়। কিন্তু আপনি এটা আমাকে কি কখনো বলতে পারেন যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে নিরামিষ নিরামিষ? এই যে ভদ্রমহিলা, এনার নাম হচ্ছে মীনা দেবী পুরোহিত, ইনি একেবারে আদন্ত মারোয়াড়ি, এবং ইনি সম্প্রতি বলেছেন যে তার নাকি এই মাছ মাংসের গন্ধ সহ্য হয় না, এবং প্রকাশ্য রাস্তায় মাছ মাংস কাটা চলবে না। আপনাদের শ্রদ্ধার সঙ্গে বলি যে বিভিন্ন মুসলিম এরিয়াতে কিন্তু মাংস ঢেকেই কাটা হয়, এবং হিন্দু এলাকাতে পাঠাটাকে বা খাসিটাকে পেছনে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসা হয়, মুরগি ওপেনলি কাটা হয়। আর মুরগি যদি খান ভাই, তার কাটা দেখতে ক্ষতিটা কোথায়? কিন্তু মাছ তো আলবাত কাটতে হবে, আমরা তার পেট টিপে পিঠ টিপে ইত্যাদি ইত্যাদি দেখি। এবং মাছ হচ্ছে বাঙালির সব থেকে সেন্টিমেন্টের জায়গা। আমি তো আপনাকে বলছি যে মাছ এবং মাংস বাঙালিরা খাবেই, তাতে কেউ মাতব্বরি করতে পারে না। এইটা কেন হচ্ছে জানেন তো? এটা হচ্ছে গিয়ে ধর্মের জিগির, এবং এই নিরামিষ খাওয়ানোর একটা জোর জবরদস্তি। মোদি নিরামিষ খান, মারোয়াড়ি নিরামিষ খায়, এবং আপনাদেরকে বলছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার ব্যাপার, যে আজ থেকে আর কয়েক বছর বাদে শহর কলকাতা মারোয়াড়িদের দখলে হয়ে যাবে, এবং শহর কলকাতার শহরতলি যেটা, এই যে যেখানে বসে টেলিকাস্টটা হচ্ছে, সেই বালি বেলুর
ইত্যাদি ইত্যাদি জায়গায় পুরো মারোয়াড়িদের কন্ট্রোলে চলে যাচ্ছে। এবং আমি যে দক্ষিণ দমদমে যেখানে বসে আমি অনুষ্ঠানটা করছি, সেই দক্ষিণ দমদমের ভিআইপি রোড লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সব মারোয়াড়িদের হাতে চলে গেছে। এবং আগামী দিনে মারোয়াড়িরাই ঠিক করবে যে কারা কলকাতা পুরসভা দখল করবে বা কারা দক্ষিণ দমদম, তারপরে ধরুন বালি, বেলুর, হাওড়া ইত্যাদি ইত্যাদি জায়গায়, কলকাতার সারাউন্ডিং জায়গাগুলো টোটাল কন্ট্রোল নেবে মারোয়াড়িরা। এবং সেটা যে কি ভয়ঙ্কর হচ্ছে, আমরা হিন্দু মুসলমান করছি। আমি বলি যে গর্গকে, যে ডক্টর গর্গ, তুমি না হিন্দি এবং এটা যেটা করছো যে বাঙালি, এটাকে চেঞ্জ করে দিয়ে তুমি এবার একটু আমাদের এই বাঙালি মারোয়াড়ির ব্যাপারটা একটু দেখো তো। আমি সব মারোয়াড়িকে খারাপ বলতে পারি না, এটা আমার ব্যক্তিগত কথা। নিশ্চয়ই জগমোহন ডালমিয়া মারোয়াড়ি, কিন্তু তার মতন বাঙালি প্রেমী, এবং তার পরিবারের কিন্তু তিনি বিয়ে করেছিলেন বাঙালি, তার বাড়িতে বাংলা কথাবার্তা। এবং যোগুদাকে আমি গুরু বলি, ফলে যোগুদার মতন ভালো মারোয়াড়ি রয়েছে মানে জন্মসূত্রে। আমি নিশ্চয়ই আরপিজি, গোয়েঙ্কা ফ্যামিলি, তারা বাংলার জন্য প্রচুর করেছে, তাদেরকে সেলুট জানাই, নিশ্চয়ই তাদেরকে সেলুট প্রাপ্তি রয়েছে। আমি নিশ্চয়ই বলবো যে বিড়লার মতন কোম্পানি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অলমোস্ট সারা ভারতে যাদের ব্যবসা রয়েছে তাদেরকে সেলুট জানাই। কিন্তু আমার কথাটা হচ্ছে যে মারোয়াড়িরা কি প্র্যাকটিক্যালি ভাবতে হবে। আজকে সাধারণতন্ত্র দিবসে আপনাকে, আমাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এরা দখল করে নিচ্ছে। এবং এরা যে জায়গায়, আমার কথা ছেড়ে দিন, আপনারা দেখুন বিশ্বখ্যাত সত্যজিৎ রায় পরিচালক, তার নায়ক ছবির ক্লিপিংটা নামিয়ে দেখুন, যে সেখানে প্রথম দৃশ্যেই উত্তম কুমার ফ্লাইটের টিকিট পাননি, তিনি দিল্লিতে পুরস্কার আনতে যাচ্ছেন, সেখানে মারোয়াড়ি এক প্রডিউসার এসছে। উত্তম কুমার ব্রেকফাস্ট টেবিলে বসে মারোয়াড়ি হে হে করতে করতে তার কাপের মধ্যে চা ঢেলে দিচ্ছে, এবং দেওয়ার সময় তখন উত্তম কুমার বলছে যে আমার সম্বন্ধে একটা খবর বেরিয়েছে, দেখেছেন? আপনার কি পেপার পড়েন নাকি শুধু শেয়ার মার্কেট দেখেন? তখন সে মারোয়াড়ি ভদ্র বলছে হাম লোক তো শেয়ার মার্কেটই দেখি। মানে একবারে চপেটাঘাত করলেন সত্যজিৎ রায়। তার পরশ পাথর তৃতীয় ছবি, পরশ পাথর একটি মারোয়াড়ি চরিত্র ছিল, দ্যাট ওয়াজ নেগেটিভ, হ্যাংলার মতন যে দৌড়ে বেড়াচ্ছে। তার কাপুরুষ মহাপুরুষের যে একটি ছোট্ট মারোয়াড়ি চরিত্র রয়েছে, যাকে বলছে যে মনুসংগীতার মনুর নাম শুনেছো? সে বলছে মনু চ্যাটার্জি। সুতরাং সত্যজিতের যত ছবি হয়েছে তার মধ্যে মারোয়াড়ি চরিত্র মানে যতবার এসছে, এভাবে এসছে। গান্ডেরি রাম, আপনারা তো জানেন ফেলুদার সঙ্গে যে গন্ডগোল হয়েছিল, সেই চরিত্র পর্যন্ত, সেই চরিত্রটাও কিন্তু মারোয়াড়ি ছিল। অল নেগেটিভ ক্যারেক্টার, সমস্ত নেগেটিভ চরিত্রগুলো কিন্তু সত্যজিৎ রায়ের যেগুলো দেখিয়েছেন সব মারোয়াড়ি চরিত্র। অর্থাৎ তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন বহু বছর আগে যে এই অবস্থাই হবে। ফলে সেগুলো তো আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। তাহলে এবারকার লড়াইটা যেতে হবে যে আমাদের সঙ্গে কি মারোয়াড়িরা থাকবেন, নাকি আমরা এই রাজ্য থেকে ছেড়ে চলে যাব, এবং কোথায় যাব তা আমরা জানি না। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। মগনলাল মেঘরাজ নামটা মনে পড়ে গেছে, সেও মারোয়াড়ি। সত্যজিতের বেশিরভাগ ছবিতেই কিন্তু আর.ডি. বনশাল, তিনিও সম্ভবত মারোয়াড়ি। তিনি প্রডিউস করতেন, কিন্তু ছেড়ে কথা বলেননি সত্যজিৎ, কারণ তিনি জানতেন যে তুই না করবি তো আরেকজন করবে। ফলে সেই জায়গাটা চলে এলাম বিরতির পর। আর এই সুন্দরিনীর মিষ্টি দেখছি সাধারণতন্ত্র দিবসে, ভারী লোভ লাগছে ভাই।
এই অনুষ্ঠান করবো কি? এতক্ষণ আমি মিষ্টি দেখছিলাম, সুন্দরিনী সুন্দরিনী ইত্যাদি। ভালো থাকুন, ভালোভাবে আপনার বিক্রি বাট্টা বাড়ুক। হাউএভার চলে আসে পরের স্টেজ। আমার পরের চরিত্র হচ্ছে গিয়ে কঙ্গনা রানাওয়াত। তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। আসলে নরেন্দ্র মোদী এরকম বিভিন্ন লোককে বা তার ম্যানেজাররা বিভিন্ন লোককে ফিট করে রেখে দিয়েছে যে দেশের গণতন্ত্রটাকে ধ্বংস করা কিভাবে যায়, কিভাবে চাপ সৃষ্টি করে, ফলে ইন্দিরা গান্ধীকে কত খাটো করা যায়। কারণ মোদী খুব ভালো জানেন যে ইন্দিরা গান্ধীর পায়ের নখের যোগ্যতা আজ অব্দি কোনো প্রধানমন্ত্রী হয়নি, এমনকি জওহরলালেরও হয়নি। তিনি একটা দেশ সৃষ্টি করে ফেলেছিলেন। ফলে নেগেটিভ ক্যারেক্টার হিসাবে এই হচ্ছে কি আরেক চামচা, এই কঙ্গনা রানাওয়াত। তার পড়াশুনো বলতে কিছু নেই, তার জীবনে বহু পুরুষ হেনা তেনা তার মুখ থেকে এসছে যে কে তাকে এক্সপ্লয়েট করেছে ইত্যাদি। সুতরাং ইন্দিরা গান্ধীকে খাটো করা হচ্ছে এই 75 বছরের পর 76 বছরে গিয়ে। এবং এরকম একটি ছবি না, বিভিন্ন ছবিতে কংগ্রেসী নেতাদেরকে কত খাটো করা যায়, বিশেষ করে নেহরু গান্ধী ফ্যামিলিকে। এটা কোন গণতন্ত্র? সেই তো প্রজাতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন। নিন্দা করছি আজকে সাধারণতন্ত্র দিবসে যে এই ধরনের চামচা পুরুষ এবং মহিলা এরা যেভাবে চালাচ্ছে সেটা চলতে পারে না, সেটা মেনে নেওয়া যায় না। এবং তারপরে যে চরিত্রটি আসছে, তিনি আবার চুষতে ভালোবাসেন, চুষতে। তিনি আম চুষে খান। তিনি হচ্ছেন কি অক্ষয় কুমার। আপনারা দেখুন এত গন্ডগোল হচ্ছে, এত কিছু। আজকেই একটা খবরের কাগজে পড়ছিলাম, কালকে তো আবার খবরের কাগজ বন্ধ, গতকালও পড়েছি যে অক্ষয় কুমারের একটি ছবিও চলছে না, সব ফ্লপ হয়ে যাচ্ছে। হবে না কেন? শুধু নরেন্দ্র মোদীকে সামনে শিখণ্ডি দাঁড় করিয়ে তার পায়ে পদতলে ঘি মাখন লাগিয়ে সিনেমা চলে না, চলতে পারে না। ফলে আজকে খানেদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর হিংস্র আক্রমণ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কিন্তু এই ভদ্রলোক যিনি নরেন্দ্র মোদীর 1.5 ঘন্টা না 2 ঘন্টার ইন্টারভিউ নিয়েছেন, তিনি বলেছেন, মানে শুনলে আপনার গা পিত্তি জ্বলে যাবে, যে ইতিহাস বই থেকে, ইতিহাস বইয়ে শুধুমাত্র আকবর, বাবর ইত্যাদি ইত্যাদি চরিত্রগুলো কেন থাকবে, সেখানে অন্য চরিত্র কেন আসবে না? ইতিহাসের সমস্ত কিছু পরিবর্তন করতে হবে, দায়িত্ব নিচ্ছে এই অক্ষয় কুমার। অক্ষয় কুমারের পড়াশোনা জানেন? স্কুলের এক একটা ক্লাসে 2বার করে ফেল করেছে। 8-এ 2বার ফেল, 9-এ 2বার ফেল। মানে বিরক্ত হয়ে কোন রকমে বোধহয় ম্যাট্রিকুলেশনটা পাস করার পর তিনি সিনেমার লাইনে চলে এসেছেন। তিনি নিজেই স্বীকার করেন গর্ববোধ করে যে আমিও ফেল করতাম। ওই যে সামনে আমার ওই কোনো একটা শোতে বলেছি যে আমি ফেল করতাম, এই সামনে আমার বন্ধুরা বসে আছে, ওরাও ফেল করত। অর্থাৎ একটা ফেল করা, কলেজ না ছোঁয়া এক ব্যক্তি, তিনি ইতিহাস সৃষ্টি করবেন। ইতিহাসের মধ্যে যদি আজকে অশোকের কথা থাকে, ইতিহাসের মধ্যে যদি আজকে বিক্রমাদিত্যের কথা থাকে, ভারতবর্ষের ইতিহাসে, ইতিহাসের যদি বুদ্ধর কথা থাকে, তাহলে ইতিহাসে অলওয়েজ আকবরের মতো ধর্ম নিরপেক্ষ ওয়ান অফ দ্য বেস্ট সম্রাটের কথা থাকবে। ইতিহাসে সিরাজদৌল্লার কথা থাকবে, ইতিহাসে বীর টিপু সুলতানের কথা থাকবে। অক্ষয় কুমারের কথায় ভারতবর্ষ চলবে না। অক্ষয় কুমার যেদিনকে মোদী ক্ষমতায় থাকবে না, ঘেটি ধরে বের করে দেওয়া উচিত। হাউ ডেয়ার হিজ, যে সেই ইতিহাসকে পরিবর্তন করতে চাইছে, অশিক্ষিত। আপনারা প্রতিবাদ করবেন না আজকে সাধারণতন্ত্র দিবসে? কাজেই এই যে পরম্পরায় চরিত্রগুলো একের পর এক এসছে, তারা যা পারছে বলছে। আমাদের বাংলায় তো ঝগড়াঝাটি চলছে, মানে মদ শিশুদের ইয়েতে দুধের বোতলে মদ খাচ্ছেন আমাদের একজন চলচ্চিত্র অভিনেতা, তার নাম হচ্ছে রুদ্রনীল ঘোষ। আমি এটা নিয়ে আগেও এপিসোড করেছি, ছবি তো আপনারা দেখেছেন, যে বাচ্চাদের ফিডিং বটলে তিনি মদ খাচ্ছেন। এই বিজেপির কালচার, এই কালচার জোর করে ঢোকানো হচ্ছে। এবং এটা কি আরএসএস দেখছেন না যে তারা কোন পথে নরেন্দ্র মোদী দেশটাকে নিয়ে যাচ্ছে, কিভাবে চাপ সৃষ্টি করছে, কিভাবে তার আমচা চামচারা যা মনে হচ্ছে তাই করে যাচ্ছে? তাহলে আরএসএস এর ভূমিকাটা কি তিনি দেখাচ্ছেন? এই জায়গা থেকে কিন্তু ভাবতেই হবে আমাদের, এবং এই ভাবনার জায়গা থেকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।